জঙ্গি যুগলের পাক লিঙ্ক। পাকিস্তানের জঙ্গি হামলারদের সঙ্গে সরাসরি যোগ হামিম অর্পিতার। নেট দুনিয়ায় চোরাগলিতেই সন্ত্রাসের জাল ছড়ানোর যোগসাজশ। আবিদ জাট 333 হামাদ বলে দুজনের সঙ্গে নিয়মিত চ্যাট হামিম অর্পিতার, এমনটাই দাবি এসটিএফ এর। কি কথা হয়েছিল জানতেই দফায় দফায় জেরা দুজনকে। আমরা কয়েকটা জিনিস খুব সিরিয়াস জানতে পারলাম, যাদের সঙ্গে হামিমের খুব ক্লোজ ইন্টারাকশন চলছে। সেই হ্যান্ডেলের নাম আছে রানা, একটা ছিল উজায়ের, একটা ছিল আবিদ জট 333 হামাদ। এইরকম কয়েকটা হ্যান্ডেল সঙ্গে ওর হোয়াটসঅ্যাপ, কিছুটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস আরও আছে, যেমন টেলিগ্রাম আছে। এদের নিজেদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হয়। কমিউনিকেশন ডিটেলস মধ্যে যখন আমরা গেলাম তো আমরা দেখলাম কি এই হ্যান্ডেলস পাকিস্তান থেকে অপারেট হচ্ছে, আর শেহজাদ ভট্টি গ্যাং যে আছে তাদের সঙ্গে, শেহজাদ ভট্টি গ্যাং যে পাকিস্তান থেকে অপারেট হয় তাদের সঙ্গে যুক্ত আছে। শেহজাদ ভট্টি গ্যাং এজ সচ ইজ নোন টু হ্যাভ वेरी क्लोज कॉन्टैक्ट्स विद आईएसआई। ये जो बांग्लादेश से और पाकिस्तान से स्लीपर सेल जो है ना, घुसपैठिया टीएमसी के टाइम पे यहाँ पे घुस के बैठे थे। उस टाइम में नो फेंसिंग, मोर देन 500 किलोमीटर, कभी भी आओ कभी भी जाओ। ऐसे आतंकवादी पश्चिम बंगाल में बहुत है। अमोनियम नाइट्रेट से लेके बहुत सारे चीज जो दिल्ली में गया है, जो वेस्ट बंगाल के ऊपर से बांग्लादेश से आया हुआ है, मोर देन 70%, सबको पता है। জঙ্গি যুগলের পাক লিঙ্ক। পাক হ্যান্ডলারদের সঙ্গে হামিম অর্পিতা সরাসরি যোগাযোগের কথা শনিবারই জানিয়েছিল এসটিএফ। সূত্রের খবর, হ্যান্ডলারদের সঙ্গে অর্পিতার টানা কথা হতো মূলত হানি ট্র্যাপ ফেলা নিয়েই। এছাড়াও একাধিক চ্যাটের খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। জানা গেছে হামিমের টার্গেট ছিল ভারতের একাধিক স্টেশন সহ জনবহুল এলাকা। সূত্রের খবর, হামিমের ফোনে উদ্ধার হয় একাধিক রুট ম্যাপ। হামিমের পাক লিঙ্ক স্পষ্ট হতেই তাকে দফায় দফায় জেরা করছেন তদন্তকারীরা। হামিমকে জেরা করে আরো বেশ কয়েকজন পাক হ্যান্ডলারের নাম পেয়েছেন তদন্তকারীরা। এছাড়াও তদন্তে গুরুত্ব পাচ্ছে হামিমের পুলিশের উর্দি জোগাড় করার কারণও। এসটিএফ সূত্রে খবর, দিল্লির যন্তর মন্তরে ধর্ণা শেষের ফলে বিপাকে পড়ে হামিম ও শেহজাদ ভট্টি গ্যাং। পুলিশের উর্দি জোগাড়ের আগেই ধর্ণা শেষ হয়ে যায় যন্তর মন্তরে। এখন তদন্তকারীরা জানতে চান, পুলিশের পোশাকে নাশকতার নির্দেশ দিয়েছিল কে? হ্যান্ডলারদের সঙ্গে কি কথা হয়েছিল হামিম অর্পিতার? কোথায় কোথায় নাশকতার পরিকল্পনা ছিল? হামিমকে জেরা করে আরো তথ্য পেয়েছেন তদন্তকারীরা। অল্প বয়সী বেকার যুবকদের মগজ ধোলাইয়ের পরিকল্পনা ছিল হামিমের। মগজ ধোলাই করে জঙ্গি কার্যকলাপে ব্যবহারের পরিকল্পনাও ছিল হামিমের। সমাজ মাধ্যমে সক্রিয় এমন যুবকদেরই টার্গেট করা হয়েছিল। হামিমের কাজে খুশি ছিল শেহজাদ ভট্টি গ্যাং। দুবাই যাওয়ারও অফার করা হয় হামিমকে। হামিম মন্ডলও দুবাই যাওয়ার পরিকল্পনাও করেছিল। তার কাছ থেকে এখনো পর্যন্ত কোনো পাসপোর্ট পাওয়া যায়নি। তবে জিজ্ঞাসাবাদে উঠে এসছে যে হামিম মন্ডল তিনি পাসপোর্টের জন্য আবেদনও করেছিল। এখান থেকে একটা প্রশ্ন সামনে আসছে, কি কারণে দুবাইতে তার ডাক আসলো? সোশ্যাল মিডিয়ার রিল এবং চ্যাটিং এর আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। পাকিস্তানের জঙ্গি হ্যান্ডলারদের সঙ্গে ঠিক কি কথা হয়েছিল হামিম ও অর্পিতার? কোন গোপন চক্রান্তের জাল বোনা হচ্ছিল নেট দুনিয়ার চোরাগলিতে? সমস্ত জট খুলতে এখন ধৃত জঙ্গিকে লাগাতার জেরা করছে এসটিএফ। নিউজ 18 বাংলা। সাংসদ পাপ্পু যাদবের ওপর হামলার চেষ্টা। দিল্লিতে নির্দল সাংসদের বাসভবনে হামলা। সাংবাদিক বৈঠক চলাকালীন ছুরি নিয়ে হামলার অভিযোগ। আর ছুরি নিয়ে 3 থেকে 4 জন হামলা চালায়, এমনটাই অভিযোগ। পাপ্পু যাদবের সঙ্গীদের সঙ্গে অভিযুক্তদের রীতিমতো ধস্তাধস্তি। आपने कहाँ का सम्मान करा?
আর এই ধস্তাধস্তির পরই অভিযুক্তদের ধরে ফেলে মারধর, আহত পাপ্পু যাদব এবং তার কয়েকজনের সঙ্গে। দিল্লি পুলিশের জালে হামলাকারীরা। সাংসদ পাপ্পু যাদবের ওপর হামলার চেষ্টা। দিল্লিতে নির্দল সাংসদের বাসভবনে হামলা। সাংবাদিক বৈঠক চলাকালীন ছুরি নিয়ে হামলার অভিযোগ। ছুরি নিয়ে 3 থেকে 4 জন হামলা চালায়, এমনটাই অভিযোগ। পাপ্পু যাদবের সঙ্গীদের সঙ্গে অভিযুক্তদের রীতিমতো ধস্তাধস্তি। অভিযুক্তদের ধরে ফেলে মারধর, আহত পাপ্পু যাদব আর তার কয়েকজনের সঙ্গে। দিল্লি পুলিশের জালে হামলাকারীরা। सब प्रेस के साथ ही थे, ही वार्ता हो ही रही थी। उतने में मारने की साहब तो चल ही रहा है। कोई बाबा बोल रहे हैं जला दो, कोई कह रहे हैं मार दो, कोई कुछ बोल रहे हैं, नहीं तो आवाज ही चली गई। तो चाकू भी बहुत बड़ा था। तो लोग नहीं होते आज ना तो खत्म थे। ডাবল ইঞ্জিনে জাতীয় সড়কে গ্রিন সিগন্যাল। মঙ্গলবার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে বৈঠক করবেন রাজ্যের পূর্তমন্ত্রী অজয় পোদ্দার। বাংলায় আটকে থাকা একাধিক সড়ক প্রকল্পের জট ছাড়ানো নিয়েই হবে আলোচনা। জাতীয় সড়ক অর্থনীতি এবং শিল্প বিকাশের অন্যতম প্রধান স্তম্ভ। জাতীয় সড়ক মসৃণ হলে শিল্পে গতি বাড়ে। বদলের বাংলায় শিল্পে ডাবল ইঞ্জিনের গতি আনতে উদ্যোগী রাজ্য সরকার, তাই নজর এবার জাতীয় সড়কে। মঙ্গলবার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে বৈঠক করবেন রাজ্যের পূর্তমন্ত্রী অজয় পোদ্দার। এ রাজ্যে জমি জটে আটকে থাকা একাধিক প্রকল্প নিয়ে আলোচনা হবে। नेशनल हाईवे के लिए मेरी 4 तारीख को गडकरी जी से मीटिंग है। पीडब्ल्यूडी की टीम कल और परसों वो लोग उनके साथ बैठकर डिपार्टमेंट के लोगों के साथ बैठकर मीटिंग करेंगे। पश्चिम बंगाल में नेशनल हाईवे का नेटवर्क बहुत कम है। हम लोग जिस तेजी से बढ़ना चाहते हैं उसके लिए इंफ्रास्ट्रक्चर जरूरी है, उस इंफ्रास्ट्रक्चर के लिए नेशनल हाईवे जरूरी है। जिस तरह यूपी में अब हाईवे का नेटवर्क हो गया है, पश्चिम बंगाल को भी हम लोग हाईवे के नेटवर्क से। পশ্চিমবঙ্গে ৩,৯১০ কিলোমিটার জাতীয় সড়ক, ২,২৬৫ কিলোমিটার রক্ষণাবেক্ষণের দায়িত্বে জাতীয় সড়ক কর্তৃপক্ষ, ১,৩২৪ কিলোমিটারের দায়িত্বে রাজ্যের পূর্ত দফতর, ৩২১ কিলোমিটার রক্ষণাবেক্ষণের দায়িত্বে জাতীয় সড়ক পরিকাঠামো উন্নয়ন নিগম। জাতীয় সড়কের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা মজবুত হলেই লজিস্টিক ও সাপ্লাই চেইন জোরদার হবে, সুবিধে হবে পণ্য পরিবহনেও। একই সঙ্গে আকৃষ্ট করা সম্ভব বিনিয়োগকারীদের। জাতীয় সড়ক কর্তৃপক্ষ বারবার অভিযোগ করেছে তৃণমূল আমলে জাতীয় সড়ক নির্মাণের ক্ষেত্রে সরকারি সহযোগিতা মেলেনি, ফলে জমি জটে আটকে অনেক প্রকল্প। অতীতেও দেখতে পাওয়া গিয়েছে নীতিন গডকরি রাজ্য সরকারের কাছে জাতীয় সড়ক নিয়ে সমস্ত ধরনের সাহায্য করতে তিনি এবং তার দল প্রস্তুত বলে বারবার ধরে উল্লেখ করেছিলেন। কিন্তু জাতীয় সড়কের তরফ থেকে আধিকারিকরা বারবার রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করলেও জমি সহ একাধিক জটিলতা কাটিয়ে তুলতে পারা যায়নি। জমিজট সহ নানা কারণে থমকে রয়েছে বহু প্রকল্প, যেমন খড়গপুর থেকে ঘাটাল হয়ে পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ পর্যন্ত খড়গপুর মোরগ্রাম ইকোনমিক করিডোর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং এর বিভিন্ন জাতীয় সড়ক প্রকল্পের ক্ষেত্রেও এই একই সমস্যা। সেবক রংপো এবং লাভামোর পেডং প্রকল্প আটকে বন দফতরের ছাড়পত্র এবং জমি জটে। ইতিমধ্যে এই জট কাটানোর নির্দেশ দেওয়া হয়েছে। বারাণসী কলকাতা করিডোরের কাজেও মাঝে মধ্যেই বাধা হয়ে দাঁড়াচ্ছে জমি জট। এই সমস্ত বিষয় নিয়েই মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী এবং রাজ্যের পূর্তমন্ত্রীর মধ্যে আলোচনা হওয়ার কথা।
ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। ডাবল ইঞ্জিনে জাতীয় সড়কে গ্রিন সিগন্যাল। জাতীয় সড়ক মসৃণ হলে শিল্পে গতি বাড়ে, আর শিল্পের উন্নতিতে সড়ক পরিকাঠামোর উন্নতি জরুরি। রাজ্যে একাধিক জাতীয় সড়কের কাজ চলছে। জাতীয় সড়কের কাজে গতি আনতে বৈঠক। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন পূর্তমন্ত্রী। মঙ্গলবার নীতিন গডকরি, অজয় পোদ্দারের বৈঠক। তৃণমূল সরকারের আমলে জমি পেতে সমস্যা। লজিস্টিক সাপোর্ট ছাড়া কোথাও কোনো শিল্প কেন, কোনো বসতি, কোনো কিছুই গড়ে উঠতে পারে না যদি সেখানে লজিস্টিক্যাল সাপোর্ট না থাকে। আপনার নিয়ারেস্ট এরিয়ায় যদি ট্রান্সপোর্টেশন ব্যবস্থা না থাকে, রেলওয়ে নিয়ারেস্ট এরিয়ায় যদি এয়ারপোর্ট বা হাইওয়ে যদি না থাকে, তার আশেপাশে যদি না হয়, তাহলে কোনো কিছুই বাজার গড়ে উঠতে পারে না। আর রইল বাকি কল্যাণ ব্যানার্জি, তিনি বলছেন যে তারা জমি দিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার, ভারত সরকার এই জমি নেয়নি বা কাজ করে। এই জমি অধিগ্রহণটা কোনো ইস্যু নয়, সরকার তখন চাইনি। আপনি দেখেছেন যে একটা সরকার শিল্পকে বিসর্জন দিয়ে, তারা বিসর্জনকে শিল্প বানিয়ে তারা ক্ষমতায় এসেছিল। ফলে তাদের মুখে এই সমস্ত এক্সকিউজ হাসি পাওয়া ছাড়া আর কোনো কিছুর সৃষ্টি করে না। বাংলা যদি ইনফ্রাস্ট্রাকচার ঠিক না হয়, কোনো ইন্ডাস্ট্রি আসবে না, ইন্ডাস্ট্রি না এলে চাকরি হবে না, মানুষ যাতায়াত করতে অসুবিধা হচ্ছিল, বড় বড় ট্রাকগুলো আসতে পারছে না, তো সব তো ব্যবস্থা করতে হবে না। এতদিন কি কারণে সেটা মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন। আমাদের সরকার জনমুখী সরকার, আমাদের দায়বদ্ধতা আছে কি আমরা মানুষের কাজটা করব। ময়দানে নামছে বিজেপির মহিলা মোর্চা, আর তাদের লক্ষ্য অন্নপূর্ণার টাকা পেতে কারোর যাতে কোনো সমস্যা না হয় তা নিশ্চিত করা। অন্নপূর্ণা যোজনা, মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা। শপথ নেওয়ার দুদিনের মধ্যেই অন্নপূর্ণা ভান্ডার চালুর সিদ্ধান্ত নেয় শুভেন্দু অধিকারীর সরকার। অভিযোগ, অন্নপূর্ণা যোজনা চালু হয়ে গেলেও অনেকে টাকা পাচ্ছেন না। কারো দাবি অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা ঢোকেনি। কেউ আবার ফর্ম ফিল আপ করতে গিয়েও সমস্যায় পড়েছেন। এই সব সমস্যা মেটাতে এবার কোমর বেঁধে ময়দানে নেমেছে বিজেপির মহিলা মোর্চা। তাদের লক্ষ্য অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কেউ যাতে কোনো রকম সমস্যায় না পড়েন তা নিশ্চিত করা। পাড়ায় পাড়ায় বৈঠকি আড্ডার আয়োজন করবেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা। যারা ফর্ম ফিল আপ করেও অন্নপূর্ণার টাকা পাননি তাদের সঙ্গে কথা বলবেন। যারা ফর্ম ফিল আপ করতে পারেননি তাদের ফর্ম ফিল আপে সাহায্য করা হবে। 17 অগস্ট থেকে রাজ্য জুড়ে মহিলা মোর্চার এই প্রচারমূলক কর্মসূচি শুরু হবে। টেনশনের কোনো কারণ নেই, যারা পাওয়ার যোগ্য তারা প্রত্যেকে পাবেন। আমরা ডোর টু ডোর যাচ্ছি, আমাদের বিভিন্ন মণ্ডলের মহিলা যারা রয়েছে তারা বিভিন্নভাবে মানুষকে বোঝাচ্ছেন। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে তথ্য পৌঁছে দিচ্ছি, বা আমরা নিজেরা গিয়েও সেই বিষয়গুলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ডাইরেক্ট গিয়েও আমরা বিষয়গুলো তাদেরকে অবগত করাচ্ছি। ফর্ম ফিল আপ মূলত আশাকর্মী বা অঙ্গনওয়াড়ি এরা করছে, কিন্তু আমরাও বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করে দিচ্ছি যারা পাচ্ছেন না। আমাদের প্রথম ঘোষণা ছিল যে যারা লক্ষ্মীর ভান্ডার পান তারা অটোমেটিক্যালি অন্নপূর্ণা যোজনায় শিফট হয়ে যাবেন, কিন্তু সেটা করতে গিয়ে দেখা গেল যে প্রচুর ভুয়ো মানুষকে ঢুকিয়ে রাখা হয়েছে। দেখা গেল প্রচুর পুরুষরা তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। তো সরকার তো যখন একটা সুবিধা দেবে নিশ্চয়ই বাছাই হবে, এবং এখানে কারুর উদ্বিগ্ন হওয়ার কোনো প্রশ্নই নেই। এখনো আগস্ট মাস পুরো সময় আছে। আমাদের মহিলা মোর্চা তারা বিপুল প্রচার অভিযানে নামছেন। এছাড়াও এলাকা ভিত্তিকভাবে আমাদের কর্মীরা তারা প্রচার অভিযান করছেন, সহযোগিতা করছেন ফর্ম ফিল আপে মানুষকে। একটা সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন পৌরসভা, পঞ্চায়েত তারা ফাংশন করছে না। সরকারি অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষেও একটা বাড়তি চাপ, যেহেতু এই বডিজগুলো ফাংশন করছে না। তো হ্যাঁ, বিষয়টা একটু স্লো হচ্ছে, এটা আমি অস্বীকার করছি না। আমাদের কাছেও মানুষজন আসছে, আমরাও বিষয়টা নিয়ে খুব চিন্তিত, কারণ অনেক জায়গায় মানুষ আমাদের কাছেও কমপ্লেন করছে। আমার মনে হয় একটু সময় দিলে বিষয়টা সমাধান হয়ে যাবে। সবাই পাবেন, যাদের যোগ্যতা আছে পশ্চিমবঙ্গের সব মহিলারা তারা সবাই পাবেন, শুধু একটু সময় লাগবে। কারণ তৃণমূলের আমলে সরকারি টাকা 9/6 হয়েছিল, সেটা কিন্তু এবারে হবে না। সরকারি টাকা পাবলিকের টাকা, ফলে পাবলিকের টাকা 9/6 করা যাবে না, সেজন্য সময় লাগছে। এবং মহিলাদের বোঝানোর জন্য আমাদের বিজেপির মহিলা মোর্চারা মাঠে নামছে। আশা করি মহিলা মোর্চা মাঠে নামার পর মানুষের মধ্যে আর কোনো রকম সমস্যা কিছু থাকবে না। প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।
পালাবদলের বাংলায় উত্তরবঙ্গের চাকে জনপ্রিয় করতে উদ্যোগ। পর্যটন দপ্তর চায় উত্তরবঙ্গের চা শিল্পের ব্র্যান্ডিং করতে, আর জোর দেওয়া হচ্ছে টি ট্যুরিজমেও। একটা কুঁড়ি দুটো পাতা, ফার্স্ট ফ্লাশ, স্বাদে গন্ধে কাপে তুফান তুলে চা। বর্তমান যুগে ব্র্যান্ডিং মার্কেটিং ছাড়া টিকে থাকা মুশকিল, যুগের তাই চাহিদা। যুগের সঙ্গে তাল মিলিয়ে উত্তরবঙ্গে চা নিয়েও এবার ব্র্যান্ডিং এর পথে হাঁটতে চলেছে নতুন সরকার। ব্যাপক প্রচারের উদ্যোগ নিচ্ছে পর্যটন দফতর। টিকেও আমরা ব্র্যান্ডিং করব, ট্যুরিজম অ্যাসপেক্টসেও ব্র্যান্ডিং করব। তার ফলে টির যে একটা প্রমোশন, ওন করা, ল্যান্ড অফ টি, এটা আমি যাচ্ছি যেখানে চায়ের জায়গায় ফার্স্ট ক্লাস থেকে শুরু করে সারা পৃথিবীতে যদি চা কেউ খায় তাহলে সে দার্জিলিং টি জানে না, এরকম হতে পারে না। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, এই 4 জেলা নিয়ে উত্তরবঙ্গের চা বলয়। এর মধ্যে দার্জিলিং চায়ের জগৎজোড়া খ্যাতি। অভিযোগ, সেই চায়ের বাজারে কাঁটা নকল দার্জিলিং টি, নেপালের সস্তার চা, সেই সবই দার্জিলিং টি নামে বিক্রি হচ্ছে বাজারে। এ নিয়ে উদ্বিগ্ন উত্তরবঙ্গের চা বাগান মালিকরা। এছাড়াও কখনো বেশি বৃষ্টি, কখনো আবার কম বৃষ্টিতে চা উৎপাদন মার খাচ্ছে। অভিযোগ, তৃণমূল জমানায় এইসব সমস্যা কাটাতে অনেক বৈঠক হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। পালাবদলের বাংলায় এবার সেই উত্তরবঙ্গের চাকে বাড়তি গুরুত্ব। পর্যটন দপ্তর জোর দিচ্ছে টি ট্যুরিজমে। চা শিল্পটা যে আমরা ওন করিনি। আচ্ছা, টিকে কি আমরা সেইভাবে ব্র্যান্ডিং করেছি? দার্জিলিং টি বাদ দিয়ে আমাদের সেই যে ব্র্যান্ডিং, ডুয়ার্সের টির একটা আলাদা টেস্ট, দার্জিলিং টির একটা আলাদা টেস্ট। টিকে একদিকে যেরকম ইন্ডাস্ট্রি হিসাবে সেটাকে বুস্ট আপ করা, এবং তার পাশাপাশি টি ট্যুরিজমটাকেও এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যার মধ্যে দিয়ে একটা বেনিফিট যাতে চা শ্রমিকদেরকে দেওয়া যায়। একটু হাই এন্ড টি ট্যুরিজমের দিকেও আমরা ভাবছি। একটা অ্যাকশন প্ল্যান টিকে নিয়ে তৈরি করবার একটা কথা হয়েছে। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে বেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা। দু 2020 সালে বাংলায় আমফান আছড়ে পড়ে। ক্যাগ রিপোর্টে দাবি, এই আমফানের সঙ্গে রাজ্যে আছড়ে পড়ে দুর্নীতির ঝড়ও। আমফানে কি ব্যাপক প্রভাব পড়েছিল পুরুলিয়া জেলাতে? সিএজির রিপোর্টে এমনটাই দাবি। তৃণমূল সরকারের ক্ষতিপূরণ দেওয়ার হিসেব নিকেশ দেখে ঠিক তেমনটাই মনে হচ্ছে। আর যা নিয়ে বড় সড় প্রশ্ন তুলছে সিএজি অডিট। আমফান দুর্নীতির সিএজি অডিটের সেই রিপোর্টই এক্সক্লুসিভ নিউজ 18 বাংলার হাতে। কি আছে সেই রিপোর্টে? আমফানে ক্ষতির পরিমাণ এবং ক্ষতিপূরণের হিসেবে গরমিল। কম ক্ষতিগ্রস্ত জেলায় 100% বাড়িকে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হিসেবে উল্লেখ। আংশিক ক্ষতিগ্রস্ত বাড়িগুলিকে সম্পূর্ণ ক্ষতিগ্রস্তর ক্ষতিপূরণ। এবার একটু ভালো করে দেখুন, এটা হচ্ছে আমফান ঘূর্ণিঝড়ের গতিপথ। আমফানের ঘূর্ণিঝড়ের গতিপথ এটা। দক্ষিণ 24 পরগনাতে ল্যান্ডফল হয়েছিল, আর তারপর কলকাতা থেকে উত্তর 24 পরগনা এবং পার্শ্ববর্তী জেলা হয়ে বাংলাদেশে প্রবেশ। কলকাতা থেকে প্রায় 300 কিলোমিটার দূরে পুরুলিয়া। আবহাওয়াবিদরা যারা রয়েছেন তারা বলছেন যে পুরুলিয়ায় আমফানের তেমন কোনো প্রভাবই পড়েনি।
2020 সালে যে আমফান সাইক্লোনটি হয়েছিল, ল্যান্ডফল হয়েছিল গঙ্গার যে বদ্বীপ বা যেটাকে আমরা সাগরদ্বীপ বলি সেই রকম জায়গাতে, এবং সেটি বদ্বীপ অঞ্চল থেকে মালদা পর্যন্ত অতিক্রান্ত করে। এই প্রগ্রেস করার ফলে দুদিকে বিপুল ক্ষয়ক্ষতি করে গেছে। সুপার সাইক্লোন আমফানের গতিতে পথের পার্পেন্ডিকুলার উলম্ব দিকে ছিল পুরুলিয়া, সুতরাং আরো দূরত্ব প্রায় 300 কিলোমিটারের মতো। আর সেই কারণে বাঁকুড়া পুরুলিয়া অঞ্চলে তেমন কোনো প্রভাব পড়েনি, সামান্য বৃষ্টিপাত এই সমস্তই হয়েছে। আর পুরুলিয়ার বাসিন্দারা যারা রয়েছেন তারা বলছেন যে আমফানের প্রভাবে পুরুলিয়ায় সেভাবে ক্ষয়ক্ষতি হয়নি। দেখুন, এই আমফানের প্রভাব পুরুলিয়াতে মানে সেরকমভাবে কোনো পড়েনি। ঠিক আছে, অন্যান্য জেলায় যেরকম হয়েছিল আমফান পুরুলিয়াতে সেরকম প্রভাব পড়েনি। পুরুলিয়াতে নাকি আমফানের জন্য প্রচুর টাকা বরাদ্দ এসেছিল। এখানে ঝড় না হলেও সেই টাকাগুলো কি হলো সে জানি না, কিন্তু ক্ষতিপূরণের নামে শুনেছি যে অনেক টাকা নয় হয়েছে। না, এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অথচ দেখুন, ক্যাগ রিপোর্টে দাবি করা হয়েছে যে আমফানে 100% ক্ষতিগ্রস্ত জেলা হিসেবে দেখানো হয়েছে এই পুরুলিয়াকে। গড়মিল করা হয়েছে হিসেব নিকেশে। আমফান যে জেলা করেছিল তাতে আমাদের যেটুকু মনে পড়ছে তাতে পুরুলিয়াতে কোনো প্রভাব পড়েনি। এমনি বর্ষাকালে বা সাধারণ যে বৃষ্টি হয় একটু একটু বৃষ্টি হয়েছিল, আর মানে বৃষ্টি ছাড়া বেশি কিছু সেরকম হয়নি। বলতে গেলে আমফানের প্রভাব একদম পড়েইনি বলতে গেলে। যে দুর্নীতির সেফ প্লেস হিসাবে পুরুলিয়াকে ব্যবহার করা হয়েছে।